This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, আজকে শুরুতেই না একটা অদ্ভুত ঘটনার দিকে দর্শকদের নজর দেব। তার আগে ছোট একটা গল্প আমাকে বলে দিতে হবে। একবার মথুরবাবুর সঙ্গে তীর্থে বেরিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। পথে বর্তমান ঝাড়খণ্ডের দেওঘরে হতদরিদ্র মানুষগুলোকে দেখে বদ্রীনাথ যাত্রায় বেঁকে বসেন শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের দাবি ছিল আগে হতদরিদ্র সাঁওতাল মানুষগুলোর রুখু মাথায় তেল, উপসী পেটে ভাত আর আদুর গায়ে অন্তত একটি কাপড়ের ব্যবস্থা করতে হবে। মথুরবাবু সেই আয়োজন করার পরে রওনা দেন গদাধর। আর সেই কামার পুকুরের রামকৃষ্ণদেবের বাড়িরই এক ছেলে পাড়ার ক্লাবে 3টে ডিম খেয়ে নেওয়ায় খুন হয়ে গেল। দেখুন তো। তুই তো মারলি, তুই মেরেছিস তো? হ্যাঁ, স্বীকার কর, মেরেছিস তো? মেরেছিস তো? তুই মেরেছিস কিনা? হ্যাঁ, তুই মারিলিস? আমি ভিডিওতে অস্বীকার করছি। ডিম নিয়ে ঝামেলা হয়েছে, তার জন্য তাকে একবারে মেরে শেষ করে দিল। বছরটা কি নিয়ে হলো? ডিম খাওয়ানি? হ্যাঁ, ডিম খাওয়ানি। আমার জল চান্ত ছেলেকে মেরে দিল। বাবার আর্তনাদ থামছে না। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে মায়ের। ক্লাবে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে পিকনিক। সেই ফিস্টে নাকি 3টি ডিম খেয়ে ফেলেন বছর 26-এর রামচন্দ্র ঘোষাল। অভিযোগ, তার জন্য বন্ধুর হাতেই খুন হয়ে গেলেন। হুগলির কামারপুকুরে পুলিশ ফাঁড়ির সামনেই পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এই মাঠেই অর্কেস্ট্রা হচ্ছিল, আর তারপরে বিজয়াকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। 3টে ডিম খাওয়ার অপরাধে রামচন্দ্র ঘোষালকে মারধর করে রাজু মাইতি, এমনটাই অভিযোগ। সব শেষ হয়ে গেল। যারা মেরেছে তাদের ফাঁসি হয়। স্থানীয় সূত্রে দাবি, শুক্রবার রাতে পিকনিকে কয়েকজন দেখেন কড়াইয়ে ডিম নেই। রাগ গিয়ে পড়ে রামচন্দ্রের উপর। ক্লাবেরই এক সদস্য ক্রাচ নিয়ে রামচন্দ্রের ঘাড়ে মারেন বলে অভিযোগ। তুই তো মারলি, অবশ্যই। তুই মেরেছিস তো? হ্যাঁ, স্বীকার কর, মেরেছিস তো? মেরেছিস তো? এই জায়গায় মেরেছে, পুরো ফুলে রক্ত মতন জমে গেছে। কামারপুকুরে ঠাকুরের বাড়িতে রামকৃষ্ণদেবের কুলদেবতা রঘুবীরের পূজারী তারক ঘোষাল, যিনি রামকৃষ্ণদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের আত্মীয়। সেই তারক ঘোষালের ছেলে বাড়তি ডিম খাওয়ায় খুন হয়ে গেলেন। তারকবাবুর মেয়ের বিয়ের আগে একমাত্র ছেলে চিরতরে চলে গেলেন। ডিম নাকি কি খেয়ে নিয়েছে নাকি কি বলছে, ওই অর্কেস্ট্রা দেখতে গেল ঠাকুর বিসর্জন। ব্যক্তি সত্তা হারায় এবং তখন একটা মব সাইকোলজি কাজ করে। যখন একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো ক্রোধ, সেটা তাৎক্ষণিকভাবে এমন একটা আবেগের পর্যায়ে উঠে যায় যে মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে। হাত বাড়ালে পুলিশ ফাঁড়ি, ঘটা করে বসানো হয়েছে সিসি ক্যামেরা। রাতে তুমুল গন্ডগোল, তরতাজা একটা ছেলে খুন হয়ে গেল। কোথায় ছিল পুলিশ? প্রশ্ন থামছে না নিহতের পরিবারের। তাহলে কি নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল? তার জন্যই একজন 26 বছরের যুবককে প্রাণ হারাতে হলো, সেটাই প্রশ্ন উঠেছে। কামারপুকুর থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি9 বাংলা। নিশ্চিদ্র নিরাপত্তা, অন ডিউটি দেখানো, বড় বুথে অন্তত 2জনকে দায়িত্ব। সুরক্ষা প্রশ্নে এই 3 দফা দাবিতে অনড় বিএলওর দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীরা। নির্বাচন কমিশন কি তাদের এই দাবি মেনে নেবে? যদি না মানে তাহলে কি হবে? বিএলওরা কি কাজে যোগ দেবেন না? এই এসআইআর এর কাজ করবেন না? সংশয়ের আবহ তৈরি হয়েছে আজ বিভিন্ন মহলে। যেটুকু দরকার নিরাপত্তা, সেটা আমি অবশ্যই চাইবো। অন ডিউটি না দিলে কাজ করা যাবে না। আমরা খুব টেনশন রয়েছি এবং সংশয়ে রয়েছি। বাংলার ভোটযুদ্ধের কুরুক্ষেত্রে বড় ভূমিকা বুথ লেভেল অফিসারদের, কিন্তু এসআইআর পর্ব শুরু হয় স্তব। কখনো তাদের হুঁশিয়ারি দিচ্ছেন নেতারা, কখনো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহেই কমিশনের সামনে নিজেদের দাবি তুলে ধরলেন বিএলওরা। মূল 3টি দাবি। এসআইআর এর সময় স্কুলে যেতে না পারলেও হাজিরা খাতায় প্রেজেন্ট দেখাতে হবে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে, আর বড় বুথে 2জন বিএলওকে রাখতে হবে। প্রত্যেক যারা বিএলও রয়েছেন তারা এই বিষয়টি তুলে ধরছেন যে তারা প্রতিটি বাড়িতে যাচ্ছেন,
প্রতিটি বাড়িতে যাবেন, ভোটের সময় যে ধরনের সিকিউরিটি থাকে সেই ধরনের সিকিউরিটি প্রয়োজন বলেও দাবি করছেন বিএলওরা। খুব রিস্কের কাজ, টেনশনের কাজ, মাথা গরমের কাজ। যেভাবে মানুষকে উত্তেজিত করা হচ্ছে আমরা সত্যি ভীত। কোনো গন্ডগোল কোনো মানে পার্টির তরফ থেকে যদি কেউ বাধা দেয়, তারা মূলত শিক্ষক শিক্ষিকা, তারা যখন প্রশ্ন তুললেন যে তারা কি করবেন, তাদেরকে অন ডিউটি কেন দেখানো হবে না, সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারা যায়নি এবং তারপরই যে নজরুল মঞ্চের যে প্রশিক্ষণ চলছিল সেটা সম্পূর্ণ ভেসে যায়। ওনারা যে চিঠি দিচ্ছেন, আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, কোথাও এই কথাটা লিখছেন না যে এই 1 মাস আপনারা আপনাদের কর্মস্থলে থাকবেন না, ইউ উইল বি ইন ইওর ফিল্ড অ্যাক্টিভিটি। মাইনে কমে যাবে, আমাদের স্যালারি কমে যাবে, এবং দেখুন এটা আমাদের অনলাইন করা উচিত। অন ডিউটি করলে আমাদের ভালো হয়। আমাদের প্রশ্নের উত্তর যতক্ষণ না ক্ল্যারিটি পাচ্ছি আমরা এই কাজে নিযুক্ত হতে পারছি না। আমরা যারা দূরে স্কুলে যাই, আমরা বেরোই সকাল 8টা-9টা এবং বাড়ি ফিরি রাত্রি 7টা-8টায়। আমরা যাব কখন ইলেক্টরদের বাড়ি? রিটেন ডকুমেন্টস না আসে আমরা আশ্বস্ত হতে পারছি না। দুর্গাপুরেও বিএলও প্রশিক্ষণের প্রথম দিনই অসন্তোষের ছবি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিরাপত্তার দাবি তুলে ক্ষোভ দেখান বিএলওরা। বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা যেভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন, হুমকিমূলক কথাবার্তা বলছেন, তাতে কোথাও না কোথাও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিএলওরা একই দাবি দেওয়া তুলেছেন শিলিগুড়িতেও। নাম যদি কারো কাটা পড়ে, কেন কাটা পড়লো, কে কাটলো, এগুলো নিয়ে আমাদের উপর পলিটিক্যাল প্রেসার আসবে। মারবেও, ধরবেও, বাঁধেও রাখতে পারে। একটা ভোট কাটা গেলে সত্যি পেশেন্ট আমাদের ঘাড়েই আসবে। এদিকে কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত এসআইআর ইস্যুতে বিএলওদের অন ডিউটি দাবি সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এসআইআর এর প্রক্রিয়া শুরু হতে না হতেই শাসক ও প্রধান বিরোধী দলের আকচাকচি সপ্তমে পৌঁছেছে, বিশেষ করে বিএলওদের নিয়ে। মমতা ব্যানার্জি, আপনার সরকারে বিএলওদের যদি কারোর উপর একটা আঁচ আসে, তার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। বিএলওরা প্রশাসনিকভাবে কাজ করবেন, তাদের ভয়ের কি আছে? যে কাজটা 2 বছরে করার কথা সেটা 2 মাসে করার জন্য তাদের উপর যে মানসিক এবং শারীরিক চাপ তৈরি হবে তার দায় নির্বাচন কমিশন। টানাপোড়েনের মাঝে বিএলও দায়িত্বপ্রাপ্ত বহু সরকারি কর্মী চাপে আছেন, কিন্তু এই ইস্যুতে রাজনীতি থামছে না, বরং উত্তরোত্তর তারও বাড়ছে। বিএলওদের সুরক্ষার প্রশ্নে রাজ্যের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয়েছে বিএলওদের সুরক্ষার বন্দোবস্ত করবে রাজ্য সরকারই। তবে সার্বিকভাবে বিএলওরা কতটা আশ্বস্ত হতে পারবে, কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে কমিশন? সায়ন্ত, সুমন, শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর মুখী বাংলায় সবার নজরে বুথ লেভেল অফিসার। নির্বাচন কমিশনের আওতায় থেকে তারা ভোটার তালিকা পরিমার্জনের কাজ করবেন, কিন্তু মহাযজ্ঞে নামার আগেই জেলায় জেলায় বিএলওদের রাজনৈতিক যোগ নিয়ে বিস্তর চর্চা চলছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র এক ছবি। বিজেপির সংশয়, বিএলওরা তৃণমূলের লোক হলে নিরপেক্ষ এসআইআর এর কাজটা হবে কি? তৃণমূলের পাল্টা যুক্তি, বিজেপির লোক বিএলওর দায়িত্ব পেলে তখন কি হবে? তাই তরজা থামার আপাতত কোনো লক্ষণ নেই, শুধু একটাই লক্ষণ স্পষ্ট, এসআইআর এর নিরপেক্ষতা বিষ পাও চলে। চাল থেকে কাকড় বাছা সহজ কাজ নয়, ভোটার তালিকা থেকে ভূত তাড়ানো সহজ নয়। 10 কোটিরও বেশি জনসংখ্যার বাংলার ভোটার তালিকাকে স্বচ্ছ করার লক্ষ্যে যারা দুয়ারে দুয়ারে যাবেন, সেই বিএলও বা বুথ লেভেল অফিসারদের নিরপেক্ষতাই এখন ফোকাসে। কমিশনের নিয়ম অনুযায়ী সরকারি কর্মীরাই এই দায়িত্বে, কিন্তু জেলায় জেলায় অভিযোগ বিএলওদের দায়িত্বপ্রাপ্ত অনেকেরই রাজনৈতিক যোগসূত্র আছে। হলদিয়ার সুতাহাটা জয়নগরের 107 নম্বর বুথের বিএলও সৌরভ বেরা প্রাথমিক শিক্ষক, তৃণমূলের শিক্ষক সেলের নেতা। তিনি বুথ লেভেল অফিসারের দায়িত্বে। তাহলে কি করে প্রক্রিয়া স্বচ্ছ হবে, প্রশ্ন বিজেপি। সৌরভ বেরা তিনি একটা স্কুল টিচার, বিএলও দায়িত্ব দিয়েছে, বিএলও তিনি সঠিকভাবে করতে পারবেন আমার ধারণা শাসক দলের পক্ষেই করবেন। আমার কি কোনো নিরপেক্ষতার অভাব ওনারা লক্ষ্য করেছেন বা কোনো কমপ্লেন করেছেন? তাহলে আগে করেননি কেন? পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকেও একই অভিযোগ। ভালুকখুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসেনারা খাতুন তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। খড়গপুর গ্রামীণ বিধানসভা 6 নম্বর বুথে বিএলওর দায়িত্ব পেয়েছেন। বিএলও ডিউটির আগে আমি মিটিং এ যেতাম, বিএলও হওয়ার পরে আমি আর যাচ্ছি না। বিজেপির দাবি, হোসেনারা মেদিনীপুর সদর ব্লকের তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ, ছবিও আছে, তাই সংশয় হওয়া স্বাভাবিক। যে বিএলও যারা করে এরকম কিন্তু বিএলও অনেক জায়গায় হয়েছে, কারণ খুঁজে পাওয়া যায়নি, কোনো দল দেখে দেয়নি, অফিস দেখেছি, কিন্তু যারা কর্মচারী সরকারি কর্মচারী তাদেরকে
উত্তরবঙ্গের মালদায় বিএলওদের শাসক যোগ নিয়ে বিতর্ক। মানিকচকের পরে হবিপুর, ম্যাথিয়াস মার্ডি ও অসীম সরকার, একজন শিক্ষক অপরজন পার্শ্ব শিক্ষক, দুজনেই মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাদের বিএলওর দায়িত্ব থেকে সরানোর দাবিতে কমিশনকে চিঠি দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়। বিজেপির একদম পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে এখান থেকে, তাই তারা এই অভিযোগ করছে। ভোটার তালিকা পরিমার্জনের সময় বিএলওরা কমিশনের অধীনে। তারা ব্যক্তিগতভাবে কেউ কোনো রাজনৈতিক চিন্তাধারার হতেই পারেন, কিন্তু একজন পেশাদার হিসাবে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে নিরপেক্ষতা বজায় রাখার দায়িত্ব বিএলওদেরই। তাদের নিরপেক্ষতা না থাকলে এসআইআর সফল হবে কি করে? শুভতোষ, দেবব্রত ও কনিষ্কর রিপোর্ট, TV9 বাংলা। বিএলও নিয়ে এত সংশয়ের কারণ কি জানেন? এর পরেরটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন। বিএলওদের কাজ কি? এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সমাধান করা। মানে দায়িত্ব একেবারে তৃণমূল স্তরে বলতে যা বোঝায় সেটা তাঁদের। কিন্তু তৃণমূল স্তরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ কতটা ভয়ঙ্কর হলে নদিয়ার শান্তিপুরে এক বিএলও এসআইআরেরই বিরোধিতা করেন। দেখা গেল তাকে যে বিএলও এসআইআর বিরোধী, তিনি কিভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। যদিও বিএলওর নিজের, মানে যিনি এই কীর্তিটি করেছেন, তার সাফাই, তার রাজনৈতিক মতামত আর সরকারি দায়িত্ব আলাদা। আর ভাবুন, একজন সরকারি কর্মী বিএলও হয়ে প্রকাশ্যে এসআইআর এর বিরোধিতা করছে। আমরা এসআইআর এর বিরোধিতা করছি এই কারণে, আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যে প্রক্রিয়ার মূল গান্ডারি বিএলওরা, আর বিএলওর মুখে কিনা শোনা যাচ্ছে এসআইআর এর বিরোধিতার কথা। সম্প্রতি শান্তিপুর জন উদ্যোগ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের বিক্ষোভে নেতৃত্ব দেন শিক্ষক ও বিএলও প্রসেনজিৎ সাহা। মাইক হাতে প্রকাশ্যেই এসআইআর ও এনআরসির বিরোধিতা করছেন তিনি। আমরা কেন এসআইআর এর বিরোধিতা করছি? আমরা এসআইআর এর বিরোধিতা করছি এই কারণে, এই এসআইআর এর আগে আইআর বলে যেটা ইন্টেনসিভ রিলিফ, সেটা প্রতি বছরই হতো। তার আগে একটা এস যোগ করে আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। এইটা মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে না, বা ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আর বিষয়টি সামনে আসতেই বিএলওর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিএলও যদি বিহারে যে 80 জনের জেল হয়েছে বিএলওদের, তাদের কথা শুনেও যদি সতর্ক না হন আর এই ধরনের কথাবার্তা বলেন কোনো পার্টির পক্ষপাতিত্ব করে, তাহলে আমি বলবো ইলেকশন কমিশন দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা ব্যবস্থা নিন। তিনি যেটা করেছেন তার সেটা ব্যক্তিগত মত হতে পারে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে কোনো কিছু বলা আমাদের শোভা পায় না, আমরা জনপ্রতিনিধি, আমরা বলবো না। আমার যেটা কোথাও গিয়ে মনে হচ্ছে এসআইআর এর বিরোধী কিন্তু উনি নন। আবারও বলছি, এটা ব্যক্তিগত মত, উনি এসআইআর এর নির্দেশিকা। যদিও বিতর্কের মুখে নিয়ে সাফাই দিয়েছেন ওই বিএলও। যে আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে যেটা সেইখানে সেই কথাগুলো বলেছি। কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা, সেটা রাজনৈতিক বিশ্বাস সেটা আলাদা। বিএলওর কার্যত পাশেই দাঁড়িয়েছেন শান্তিপুরের বিডিও। একজন সরকার পোষিত প্রাইমারি স্কুলের শিক্ষক এবং সেই অনুসারে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন, ম্যাপিংয়ের কাজটাও করেছেন এবং যতদূর জানি উনি নিরপেক্ষ এবং নিষ্ঠার সঙ্গেই ম্যাপিংয়ের কাজটা করেছেন। ভোট যত এগোচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে, যার মূল ইস্যু ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। আর এসবের মধ্যে শান্তিপুরের এই বিএলওর এসআইআর বিরোধিতা সেই বিতর্কে ঘি ঢালল। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা, আলোচনা, অভিযোগ পাল্টা অভিযোগ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছবি ধরা পড়ছে। এসআইআর এর ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক। স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার 45 জন বাংলাদেশি। দীর্ঘদিন ভারতে আত্মগোপন করেছিল অনুপ্রবেশকারীরা। দুদিনে 56 জন বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। বিএলওর কীর্তি দেখলেন। সরকারি অফিসার, তিনি নিজে বিএলও, তিনি এসআইআর এর বিরোধিতা করছেন। সরকারের সঙ্গে বা সরকারি অফিসারদের সঙ্গে তৃণমূলের যোগ কি শুধু এইটুকু? না, বিডিও অফিস যেন তৃণমূলের কার্যালয় হয়ে উঠেছে। সরকারি অফিসে বসেই
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে পাঁশকুড়ায়। বিডিও অফিসে দলীয় বৈঠকে তৃণমূলের ব্লক সভাপতি সহ বুথ স্তরের নেতারা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে আক্রমণে যায় বিজেপি। পাল্টা জবাব দেয় তৃণমূলও, কিন্তু ঘটনা শুধুই যদি পাঁশকুড়ার হতো তাহলে বোঝা যেত, তা তো নয়। দেখুন, সরকারি অফিসেই তৃণমূলের দলীয় কর্মসূচি, বিডিও অফিসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে যোগ তৃণমূল নেতাদের। সোশ্যাল মিডিয়ায় বিজেপির পোস্ট করা ভিডিও ঘিরে শোরগোল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। ভিডিও পোস্ট করে বিজেপির অভিযোগ, পাঁশকুড়ার 1 নম্বর বিডিও অফিসে বসে ব্লক সভাপতি সহ তৃণমূলের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মসূচিতে অংশ নেন। তমলুক সাংগঠনিক জেলা সভাপতিকেও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির ঘরে বসে বৈঠকে যোগ দিতে দেখা যায়। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি, যেটা সরকারি অফিস, সেই সরকারি অফিসে বসে অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল মিটিং আজকে আমরা করতে দেখলাম, যা কাম্য নয়, গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত পরিপন্থী। এই সংস্কৃতি অতীতে কোনোদিন আমরা দেখিনি। যে সংস্কৃতি বাংলায় আমদানি করেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ভিত্তিহীন অভিযোগ দাবি করে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। ভারতীয় জনতা পার্টির পায়ের তলায় মাটি নেই, সেই কারণে তারা খবরের শিরোনামে থাকার জন্য নানান ধরনের অভিযোগ করতে চাইছে। তো এই ধরনের কোনো খবর আমার কাছে নেই। কখনোই সরকারি অফিসকে তৃণমূল কংগ্রেস তার দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেনি। পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পোস্ট শেয়ার করে বারাবণী ও কাঁকসার বিডিও অফিসে তৃণমূলের দলীয় কর্মসূচির অভিযোগ তুলেছেন শতরূপ ঘোষ। যদিও তৃণমূল বিধায়ক পরে পোস্টটি এডিট করে দেন। গোটা পশ্চিমবাংলাতে আপনাদেরকে কথা বলছি, তৃণমূলের পার্টি অফিসগুলোকে বন্ধ করে দিন। আজকে দুপুর থেকে তৃণমূলের পার্টি অফিসকে বন্ধ করে দিন। 1 বছর পরেও দেখবেন তৃণমূল যেরকম চলা সেরকম চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বদলে এলাকার থানাগুলোকে আর সরকারি দপ্তরগুলোকে এক বেলার জন্য বন্ধ করে দিন, দেখবেন বিকেল থেকে আর তৃণমূলকে পাওয়া যাচ্ছে না। আমাদের অনেক পদাধিকারী যারা আছেন, তারা জনপ্রতিনিধি আছেন, সরকারি দায়িত্বে আছেন, তারা হয়তো কাজ করতে করতেই বৈঠকে অংশ নিয়েছেন। তার মধ্যে তো কোনো অন্যায় নেই। তার কোনো কাজে তিনি গেছিলেন, তার কাজ করতে সময় লেগেছে, তা তিনি কি তাহলে দেখবেন না, ফোন অফ করে বসে থাকবেন? আর এই সব ছবি দেখার পর প্রশ্ন উঠছে, বিডিও অফিস কি শাসক দল তৃণমূলের দলীয় কার্যালয়? না হলে সরকারি দপ্তরে কেন তৃণমূলের সাংগঠনিক বৈঠক? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। শুরু থেকে শেষ পাতের আপ্যায়ন কিংবা পুজো থেকে বিসর্জন, বাঙালির জীবন মিষ্টি দিয়ে শুরু, মিষ্টি দিয়েই শেষ। আর সেই মিষ্টতা আরো গাঢ় হয় এক গোলগাল চেহারার কড়া পাকের মিষ্টান্নে, যার ভিতরে থাকে নলেন গুড়ের দিঘি। চন্দননগর যেমন জগদ্ধাত্রীতে চেনা, ততটাই জল ভরা সন্দেশে। আর চন্দননগরের রানীমা অর্থাৎ শিব মন্দির তেমাথা সর্বজনীনের দেবীকে জল ভরা বিদায় জানানো হয়। একজন আছে আমাদের, সে আর কি 2 করে জল ভরা। এবছর আরেকজন আমাদের সদস্য, সে এবার 2 দিয়ে। এইটা আমরা দশমীতে শোভাযাত্রাতে আমরা নিয়ে বেরোই। ডুয়ার্সের মাটিয়াকলিতে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ওয়েব সিরিজের শুটিং। হরপা বানপ্রবণ মূর্তি নদীতে প্রাণের ঝুঁকি নিয়ে শুটিংয়ের অভিযোগ। আবহাওয়া দপ্তরের তরফে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন নদীতে জলস্তরও বাড়তে শুরু করেছে। এর মধ্যেই এই বেনিয়মে প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি। বৃষ্টি হচ্ছে, জেলা প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে। এর মধ্যে ডুয়ার্সের নদীগুলোতে জল বাড়ার শুরু হয়েছে এবং মূর্তি নদীতে এই মুহূর্তে শুটিং চলছে প্রশাসনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে। এবং আমরা যারা লোকাল, আমরা সেখানে গিয়ে এই নদীর বিষয়ে বলতে গেলে আমাদের সেখানে পাশে যেতে দিচ্ছে না। তো যেহেতু প্রশাসনের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং রেড অ্যালার্ট করা হয়েছে, তো কি করে শুটিং হচ্ছে আমরা তো জানি না। আচ্ছা শর্মিষ্ঠা, হঠাৎ যদি কোনোদিন দেখো ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিং একেবারে গলা জড়াজড়ি বন্ধুত্ব, কেমন লাগবে? একটু অবাকই হব, মানে একটু না, অনেকটা অবাক হব। তেলে জলে মিশ খায় না বলে তো? না, বাস্তবে তো খায় না, এবার রাজনীতি বা কূটনীতিতে জানি না। খায় তেলে জলে যে মিশ খেতেও পারে, অথবা বুনো ওল আর বাঘা তেঁতুল যে পাশাপাশি বসে বন্ধুত্বও হতে পারে, তা আজকে চোখে দেখা যায়। যদি জায়গাটার নাম ভাঙড় হয়
আর প্রতিপক্ষের নাম হয় শওকত মোল্লা। শওকত মোল্লার বিরুদ্ধে একজোট আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ। একদম ঠিক শুনছেন, আরাবুল কাইজার একসঙ্গে। প্রায় মুছে যাওয়া দুই চরিত্র আবার সক্রিয়, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। পিছনে কি তাহলে তৃণমূলের ঘরোয়া কোনো অঙ্ক কাজ করছে, যে অঙ্ক শওকত মোল্লার জন্য অশনি সংকেত হয়ে উঠতে পারে? আবার বোমা পড়েছে ভাঙড়ে, কিন্তু এ বোমা সে বোমা নয়, এ বোমা কথার বোমা। যে বোমা তৃণমূলের ঘরে ফাটিয়েছেন আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ। তৃণমূল কংগ্রেসের এখনো কাইজার কিন্তু ব্লকের সভাপতি, তাকে চেঞ্জ করা হয়নি। তার পার্টি অফিস ভাঙচুর হচ্ছে গায়ের বলে, প্রশাসনকে কাজে লাগিয়ে এটা করছে। এরপর আমি আশঙ্কা করছি যে আমার গাড়িতে আক্রমণটা হবে হয়তো, এবং তারপরে হবে আমার ব্যক্তিগত আমায় নিয়ে কুৎসা নানান কিছু, এসব আশঙ্কা করছি আমি। তো তার শেষমেশ হয়তো আমার প্রাণে মেরে দেবে। খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কাইজার। কাইজারকে প্রাণে মেরে ফেলা হতে পারে বলে অভিযোগ করছেন আরাবুল ইসলাম। কিন্তু কারা হামলা করতে পারে কাইজারের ওপর? আইএসএফ নাকি অন্য কোনো বিরোধী দল? কার বিরুদ্ধে মুখ খুললেন আরাবুল কাইজার জুটি? ইন্ডিভিজুয়াল একজনের বিরুদ্ধে, ভাঙড়ে যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যে কালপিট রাজনীতি করতে আসেনি ভাঙড়ে, ভাঙড়ে লুট করতে এসছে। ভাঙড়টা ওনার পৈতৃক সম্পত্তি নয়, এখানকার ভূমিপুত্র নয়। কার নাম না করে তীর বেগে তীর চালাচ্ছেন তৃণমূলের দুই বাগী? কেউ কি সেটা বুঝতে পারছেন? ক্যানিং পূর্বের বিধায়ক শওকতের দায়িত্বেই ভাঙড়। তৃণমূলের সংগঠন ভাঙড়ে দেখভাল করেন শওকত মোল্লাই। তাহলে কি তাকেই বহিরাগত বলে আক্রমণ করেছেন আরাবুল ইসলাম? তার বিরুদ্ধেই কি যাবতীয় বিস্ফোরক অভিযোগ করছেন কাইজার আহমেদ? সেই ব্যক্তিটাতে যদি ভাঙড় থেকে অপসারণ না করা হয়, বিরোধীদের বাড়িতে মা বোনেরা যেভাবে তার বিরুদ্ধে ঝাঁটা জুতো গোবর মাখিয়ে মুখে মাখবে বলছে, ফুরফুরা শরীফের হুজুররা জিহাদ করে বলছে যে তার একটা পরিণতি সারা বাংলায় আমাদের দলের উপর পড়তে যাচ্ছে। এইসব আশঙ্কা করে, যেহেতু দলটা আমরা পুরাতন লোক, আমরা দলটা করেছিলাম, দলের যাতে ক্ষতি না হয় তার জন্য দলকে আমরা আগাম জানাচ্ছি। দিন কয়েক আগে ভাঙড়ের 1 নম্বর ব্লকে কাইজারের পার্টি অফিসে হামলা হয়। ঠিক তার পরের দিন কাইজারের গাড়ি লক্ষ্য করেও হামলা হয়। তাহলে শওকত অনুগামীরাই কি হামলার নেপথ্যে? তাহলে কি ভাঙড়ের তৃণমূলের গৃহযুদ্ধ চরমে? ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল, ভাঙড় 1 নম্বর ব্লকের নেতা কাইজার আহমেদ। অভিযোগ, শওকত মোল্লার দাপটে দুজনেই ঠুঁটো হয়ে গেছেন। আরাবুলের বিরুদ্ধে দলীয় কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। একাধিক দল বিরোধী কাজের অভিযোগ করেছেন খোদ শওকত মোল্লা। কাইজারকেও কার্যত নিষ্ক্রিয় করে রেখেছেন শওকত। সংগঠনে কলকে না পেয়েই কি তাহলে শওকতের বিরুদ্ধে খড়গহস্ত আরাবুল কাইজার? প্রশ্ন 1, বিধানসভা ভোটের আগে ভাঙড় কি তাহলে ঘুমন্ত আগ্নেয়গিরি? প্রশ্ন 2, ভাঙড়ে এবার কি শওকত বনাম আরাবুল কাইজারের সম্মুখ সমর? প্রশ্ন 3, শওকত বনাম আরাবুল কাইজারের দ্বন্দ্বের সুযোগ নেবে কি আইএসএফ? প্রশ্ন 4, আবার কি নওশাদ সিদ্দিকী ছিনিয়ে নেবেন ভাঙড় বিধানসভা? এমএলএ হয়ে সে একদম হিটলার হয়েছে, মিথ্যে করে মানুষের কেস দিয়ে দিয়ে জর্জরিত করেছে, যেটা শওকত করেছে। যত কেস ভাঙড় আর ক্যানিং হয়েছে সব শওকত করিয়েছে, সব শওকত করিয়েছে। শওকতকে পুলিশকে তুলতে বলুন, তুলে পিসিতে টেনে আচ্ছা করে ধুলাই দিতে বলুন, আচ্ছা করে, দেখবেন আসল কালপিট বেরিয়ে পড়বে। এবার দিদির যাকে বলে তুই বোম বাঁধিস, দায়িত্ব দেওয়া মানে স্বাভাবিকভাবে ওখানে গোলাপ ফুল ছড়াবে না, বমি মারবে। নওশাদের বিরুদ্ধে তৈরি হচ্ছিলেন শওকত মোল্লা। এমনকি নওশাদের দাদা আব্বাসকেও নিয়মিত একহাত নিচ্ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক। কিন্তু আচমকা ভাঙড়ের মাটিতে শওকতের সামনে কি বিভীষণ হয়ে উঠলেন আরাবুলরা? এর সুযোগ কি একা আইএসএফ পাবে? এখানে আইএসএফ আছে, সেখানে আমার ধারণা আইএসএফই জিতবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগুলো না আপনারা রাজনৈতিক লড়াই একটাও নয়, পুরোটাই হচ্ছে বকরার লড়াই। তৃণমূল নেতৃত্ব কি বুঝছেন ভাঙড়ে নেপোর সংখ্যা বাড়ছে? আমি একেবারে খোঁজ নিইনি বলতে পারবো। শওকত মোল্লা কি বুঝছেন তার জন্য শুধু দীর্ঘদিনের শত্রু আরাবুল কাইজার জোট বাঁধেননি? বিরোধীরাও ফের ভাঙড় জয়ের স্বপ্ন দেখছেন। শওকতের হাতে ভাঙড়ের শাসনমুক্ত হতে চাইছে আরাকাই জুটি। ভাঙড়ের মানুষ কি সিঁদুরে মেঘ টের পাচ্ছেন? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অনুগামী সংখ্যা বাড়াতে নেতারা কত কিছুই না করেন, তারপরে কাছের লোক চিনতে তাদেরকে ট্যাটু করানো। বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রকে নিয়ে এমনই তথ্য তৃণমূলের। ফাল্গুনী নাকি তলে তলে তৃণমূলকে সাহায্য করছেন, অভিযোগ বিজেপিরই অন্তরে। আর তৃণমূল তাতে আরো জল হাওয়া দিয়েছে।
ট্যাটুটা সিগন্যাল যে আমার শুভাকাঙ্ক্ষী, যেই হেরে যায় একটা করে ট্যাটু কমে যায়, হচ্ছে ট্যাটু নেত্রী। ট্যাটু পার্টি হতেই পারে, ট্যাটুটা এখন সময়ের সাথে সাথে সময় উপযোগী। কি বলবেন একে? ট্যাটু দিয়ে যায় চেনা। বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রকে নিয়ে তো তেমনই বিদ্রুপ তৃণমূল বিধায়কের গলায়। ফাল্গুনী নাকি যাদের নিয়ে ঘোরেন তাদের ট্যাটু করিয়ে রাখেন। বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীকে নিয়ে তৃণমূলের তীরের মধ্যেই আর এক বিতর্ক। বিজেপি মহিলা মোর্চার এক পদাধিকারীর অভিযোগ, তৃণমূলের সঙ্গে আঁতাত করে বিজেপিকে হারাচ্ছেন ফাল্গুনী। বিজেপি লোকের সাথে কম যোগাযোগ আছে, আর তৃণমূলের কাছে যোগাযোগ করে টাকা ইনকাম করে। জেতেনি কেন? উনি দলের কাছে ক্ষতি করার জন্য উনি এক নাম্বার টাকা নিচ্ছে আমাদের পার্টি থেকে, আর তৃণমূল থেকে পার্টি টাকা নিচ্ছে, দুই দিনকার টাকা নিয়ে উনি বিজেপিকে হারাচ্ছে। 2023-এর মে মাসে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী হন ফাল্গুনী। 2016-2021-এর বিধানসভা ভোটে নৈহাটিতে হেরে যান। হারের নেপথ্যে তৃণমূলের সঙ্গে সেটিংয়ের অভিযোগ বিজেপির নেত্রী তনু, যা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন ফাল্গুনী। ইতিহাস, পেছনের ইতিহাস জানলেই বুঝতে পারবেন আক্রমণ কেন। সে তো নিজেই বলছে সে কোথা থেকে এসছে আর কেন এসছে। ওই বিষয়টা রাজ্যকে জানিয়েছি, তো রাজ্য সে বিষয়টা তারাই ফলো আপ করছে। আর এই প্রেক্ষাপটে নৈহাটি তৃণমূল বিধায়কের দাবি, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন। কোনো এক সময় শুনেছিলাম যে তিনি তৃণমূলে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তনু খাস্তগির, তিনি যার বিরুদ্ধে বলেছেন, যোগাযোগ করেছিলেন, আসতেই পারে। যদি তাদের কাছে সিসিটিভির ক্যামেরার ফুটেজ থাকে তারা দেখান যে কবে আমরা গেছি। এই যে বলছে যোগদান করতে গেছি, তো ফুটেজটা দেখাতে বলুন। বিজেপির অন্দরেই ফাল্গুনীকে নিয়ে নানা প্রশ্ন। বঙ্গ রাজনীতিতে প্রিয় নেতার ছবি শরীরে ট্যাটু করানোর নজির কম নয়, তা বলে কাছের লোক চিনতে ট্যাটু? ব্যারাকপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।